বিকেলের তেজহীন রোদ উকি দিচ্ছে সাদা মেঘের ফাঁকফোকর দিয়ে। একটু পর পর যানবাহনের হর্নের শব্দ শোনা যাচ্ছে। বিকেলটাও আজকাল বড্ড ব্যস্ত থাকে, কেমন যেন কোলাহলময়। তোহার মতে বিকেলবেলাটা হবে শান্ত, নির্মল। অর্ধেক দিনের ব্যস্ততা শেষে মানুষ এক কাপ চা নিয়ে বারান্দায় বসবে, দু একটা চুমুক দিয়ে প্রিয় মানুষের সাথে একটু আধটু আলাপে মেতে উঠবে। কিন্তু না, সময়টাও আজকাল ভারী হয়ে উঠেছে। মানুষজনের শ্বাস ফেলার অবকাশ নেই। মন মস্তিষ্ক জুড়ে শুধু কাজ কাজ আর কাজ। টিভির রংচঙে স্ক্রিনের দিকে অবসন্ন চোখ দুটোকে কোনো রকমে নিবন্ধ করে রেখেছে তোহা। মুখ জুড়ে তেতো ভাব, ফ্যানের উষ্ণ বাতাসটাতেও বিষণ্ণতার ছোঁয়া। পাশে আতিয়া বসে আছে, তার দৃষ্টি উৎসুক, গভীর মনোযোগ আর প্রাণবন্ত মন নিয়ে বাংলা নাটক দেখছে সে। ড্রয়িং রুমে তারা ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব নেই। তোহার বাবা ঘরে ঘুমোচ্ছে, আর তুর্য ঘণ্টাখানেক আগেই কি কাজে যেন বেরিয়েছে। সোফায় পা উঠিয়ে বসে হাতের বাটিটা থেকে পেঁয়াজ মরিচ দিয়ে চানাচুর মাখা খেতে খেতে মায়ের সাথে টিভি দেখছে তোহা। আর খাবা আম্মু? হাতের বাটিটা মায়ের দিকে এগিয়ে ধরল তোহা। আতিয়া তাকালো, বিরস মুখে আবারও মুখ ফিরিয়ে বলল, না, তুই লবণ কম দিয়েছিস। মেটমেটা স্বাদ, তুইই খা। মায়ের কথায় কপাল কুঁচকাল তোহা। আরেক চামচ মুখে পুড়ে নিয়ে চিবাতে চিবাতে বলল, তাহলে লবণ দিয়ে আনি আরেকটু। হাসল আতিয়া, বলল, আচ্ছা আনো। গা মুচড়িয়ে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়াল তোহা। অনেকক্ষণ একধানে বসে থাকার কারণে মনে হচ্ছে হাড্ডিতে জং ধরে গেছে। হাঁটাহাঁটি করা দায়। টলমলে পায়ে রান্নাঘরে গেল সে। 3 চিমটি লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিল। মায়ের হাতে বাটিটা দিয়ে হাত ধুয়ে আবারও ড্রয়িং রুমে যেতে নিতেই মেজাজ খারাপ করা কলিং বেল বেজে উঠল। গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল তোহা। গেটটা খুলে তিহানকে দেখে বিশেষ একটা অবাক হল না সে। ভেবেছিলই তিহান অথবা আফিয়া এসেছে। তিহানকে ভেতরে ঢোকার জায়গা দেওয়ার জন্য একটু পাশে চেপে যেতেই তার বাম হাতটা নিজের হাতের মাঝে টেনে নিল তিহান। অপ্রস্তুত হয়ে পড়ল তোহা। মিনমিনে কণ্ঠে বলল, হাত ছাড়ুন আম্মু, ড্রয়িং রুমে। তিহান হাত ছাড়ল না, উল্টো জুতো পাই একটু ভেতরে ঢুকে গলা উঁচিয়ে ডাকল, খালামনি। চমকে উঠল তোহা। তড়িঘড়ি করে হাত ছাড়ানোর চেষ্টা করে চাপা স্বরে বলল, তিহান ভাই। এর মাঝেই ফিরে তাকালো আতিয়া। তিহানকে দেখে মুখে হাসি টেনে বলল, বল বাবা, কিছু দরকার? তিহুকে একটু আমার সঙ্গে নিয়ে যাই খালামনি। এই সামনের মার্কেটে যাব, মা কিছু জিনিস আনতে বলেছে। ভাবলাম তিহু তো বাসাই আছে, ওকে সাথে নিয়ে যাই। যাব খালামনি, বলে চমৎকার করে হাসল তিহান। এই অসহ্য সুন্দর হাসির বিনিময়ে কোনো কিছুতে মানা করা সম্ভব নয়। আতিয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম হল না। মাথা নাড়িয়ে সায় দিয়ে সে বলল, আচ্ছা যা বাবা, সমস্যা নেই। অনুমতি পেতেই মুচকি হাসল তিহান। তোহার হাত ধরে টেনে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই তোহা হকচকানো কণ্ঠে বলল, এভাবেই যাব নাকি? জামাটা তো বদলে আসি। এক নজর তাকালো তিহান। তোহাকে পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল। পর শক্তপোক্ত কণ্ঠে বলল, এভাবেই যাবি? জুতোটা পরে নে শুধু। মুখ লটকালো তোহা। তিহান তার হাত ছাড়েনি। এক হাত দিয়ে পাশের জুতো রাখার র্যাক থেকে জুতো বের করল সে। পরে নিয়ে বলল, আপনাকে নিয়ে আর পারি না, চলুন। রাস্তায় আজ তেমন একটা জ্যাম নেই।
অবশ্য বিকেল গড়িয়ে গেছে বলেই হয়তো যানবাহনের আনাগোনা কম। ধীরগতিতে ড্রাইভ করছে তিহান। পরনে ব্লু জিন্সের সাথে ধূসর রঙের হাফহাতা টি শার্ট। চুলগুলো একটু এলোমেলো। গালের চাপদাড়িগুলো নিখুঁতভাবে শেভ করা হয়েছে। বামগালের কাটা জায়গাটা এখনো লাল হয়ে আছে। তোহা ঠোঁটে ঠোঁট চেপে একদৃষ্টিতে চেয়ে রয়েছে সেদিকে। চেহারায় কোনো আবেগ নেই, অনুভূতি নেই, শুধুই কৌতূহলী প্রেমিকার মতো সুচালো দৃষ্টি। আর চোখে একবার তাকালো তিহান। তিহান তাকিয়ে আছে বুঝতে পেরেও চোখ সরাল না তোহা। এভাবে কি দেখছিস? কি হয়েছে? তোহা ওর দিল না। জীবন্ত পুতুলের মতো তিহানের দিকে চেয়ে দুবার পলক ঝাপটাল। ভ্রু কুচকালো তিহান। ড্রাইভিংয়ে মনোযোগ স্থাপনের চেষ্টা করে অস্বস্তি ভরা কণ্ঠে বলল, অন্যদিকে তাকা তিহু। এভাবে দেখার কি আছে? শুকনো গলায় ছোট্ট করে একটা ঢোক গিলল তোহা। দৃষ্টি না সরিয়ে হুট করে তিহানের দিকে ঝুঁকে তার ঘাড় হাত দিয়ে জড়িয়ে ধরতেই তিহান মৃদু ধমক দেওয়ার চেষ্টা করে বলল, তিহু সর। সামনে দেখতে পাচ্ছি না আমি। এক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু। তিহানের বাধা নিষেধ শুনে না তোহা। কিছু না ভেবে আচমকাই এক অদ্ভুত কাজ করে ফেলে সে। মুখ নামিয়ে চোখ বন্ধ করে আলতো স্পর্শে তিহানের বামগালের বাদামি তিলটায় ঠোঁট ছুঁয়ে দেয়। প্রচণ্ডভাবে চমকে উঠে তিহান। তোহা যে এমন কিছু করবে ভাবতেও পারেনি সে। আচমকা ধাক্কাটা নিতে না পারায় হঠাৎই তার পুরুষ মনেও অদ্ভুত লজ্জা খেলে যায়। লজ্জায় অস্থির হয়ে উঠে চোখের ধূসর চাহনি। কি করে ফেলেছে তা বুঝে আসতেই চট করে সরে যায় তোহা। লজ্জিত ভঙ্গিতে নিজেকে একটু গুটিয়ে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। চুলে হাত চালিয়ে শব্দে ঠোঁট চেপে হেসে ফেলে তিহান। পরমুহূর্তেই নিজেকে সামলে নিলেও ঠোঁটের কোণের মিটমিটিয়ে হাসিটা আজ আর সরার নয়। তোহার দিকে একবার তাকিয়েই বুঝতে পারে তার সাথে এখন আর কথা বলতে পারবে না মেয়েটা। তুমুল লজ্জা ঘিরে ধরেছে তাকে। বেশ কিছুক্ষণ সব চুপচাপ। তোহা একবারও তাকায়নি। অনেকক্ষণ বাদে দমবন্ধকর পরিবেশ একটু শিথিল হতেই তিহান তোহার মাথার পড়ে যাওয়া ঘোমটাটা এক হাত দিয়ে টেনে উঠিয়ে দিতে দিতে আস্তে করে বলল, তুমি আমার ক্ষণিকের মোহ নও চারুপ্রিয়া, তুমি আমার আমরণ প্রেমতৃষ্ণা। তোমার এই একটু আধটু প্রেমের ছোঁয়ায় এই পিপাসা মিটবে না, বরং তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষাটা বেড়ে যাবে আরও বহুগুণ। তবুও তুমি কোনো এমন করছো বলো তো? এত অবিচার তোমার এই প্রেমিক পুরুষের সইবে না কিন্তু। গমগমে দুপুরবেলা। কলেজ থেকে ফিরে শাওয়ার নিয়ে মাত্র বেরিয়েছে তোহা। চুলে এখনো ভেজা তোয়ালে পেঁচানো। গুনগুন করতে করতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বারান্দায় লাগানো ফুলের টবটার দিকে চেয়ে আছে সে। সাদা সাদা ফুল ফুটেছে গাছটায়। ফুলের আকার খুবই ছোট, তবে দেখতে বেশ লাগে। সুগন্ধ আসে একটু আধটু। এই নাম না জানা ফুলের প্রতিও একটা অদ্ভুত মায়া কাজ করে তোহার। ফুলবস্তুটাই এমন মন কাড়া, নজর কাড়া, হৃদয় কাড়া। বেশ অনেকক্ষণ যাবৎ বাসায় গোলাপজাম বানানোর অদম্য চেষ্টায় অব্যাহত আছে আতিয়া। রান্নাঘরের অবস্থা দেখার মতো। আর আতিয়ার অবস্থা আরও বেশি গোলমেলে। বাসায় মিষ্টি বানানোর ভূতটা অবশ্য এমনি এমনি চাপেনি তার মাথায়। এর পেছনে আরমান সাহেবের কৃতিত্বই বেশি। দুদিন আগে মোড়ের দোকানের মিষ্টি নিয়ে অতি প্রশংসায় মেতে উঠেছিলেন উনি। এক পর্যায়ে এক কথা দুকথা হতে হতে বিদ্রুপাত্মক কণ্ঠে বলে ফেলেছিলেন তার স্ত্রীর পক্ষে নাকি এমন মিষ্টি বানানো অসম্ভব ব্যাপার। ঠিক তখনই এই মিষ্টি বানানোর ভূতটা মাথায় ঢুকেছে আতিয়ার। আর ফলস্বরূপ আজ দুপুরের রান্না শেষেই নিজের স্বামীকে ভুল প্রমাণ করার খেলায় নেমেছে সে। তবে বিপত্তি বাধছে বারংবার। কিছুতেই মিষ্টির মণ্ডটাকে বানাতে সক্ষম হচ্ছে না সে।
হয়তো কখনো পানি বেশি পড়ে পাতলা হয়ে যাচ্ছে, আবার কখনো বেশি ময়দা পড়ে ঘন হয়ে যাচ্ছে। যারপর নাই মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে এলো আতিয়ার। গলা বাড়িয়ে হাত ছাড়ল সে। তোহা, এদিকে আয় শিগগির। মায়ের ডাকে হতাশাপূর্ণ শ্বাস ছাড়ল তোহা। গোসলের আগেই দেখে গেছিল মা মিষ্টি বানানোর চেষ্টা করছে। চুলে তোয়ালেটা খুলে রান্নাঘরের দিকে গেল সে। উকি দিয়ে বলল, তুমি পারছো না তাই তো? খালামনিকে ডাকতে হবে। গরম চোখে তাকায় আতিয়া। উত্তপ্ত মেজাজে ফুঁসে উঠে বলে, তিহানকে কখনো দেখেছি সাপার সাথে বেয়াদবি করতে? মুখে মুখে তর্ক করতে? ওর থেকে কিছু শিখতে পারিস না? দিন দিন তো চরম বেয়াদব হচ্ছিস। খালি মায়ের মুখের উপর কথা বলা। যা আপাকে ডেকে নিয়ে আয়। মায়ের তিক্ত কথায় মনটা হঠাৎই খারাপ হয়ে গেল তোহার। যদিও সে জানে মা এগুলো রাগের বশেই বলেছে, তবুও তার মনটা তো খারাপ হলই। মুখ ভার করে আফিয়াকে ডাকতে গেল সে। গেট খুলল তার খালু, অর্থাৎ তিহানের বাবা আমজাদ সাহেব। খালুকে দেখে একটু হাসার চেষ্টা করল তোহা। মিষ্টি করে বলল, খালামনি কোথায় খালু? আম্মু ডাকছিল একটু। আমজাদ হাসলেন। পথ ছেড়ে বললেন, ভেতরে আয় মা। তোর খালামনি তো তিহানের ঘরে, তুই ডেকে নে। মৃদু গতিতে মাথা নাড়িয়ে ভেতরে ঢুকল তোহা। নিজেই দরজাটা আটকে দিয়ে তিহানের ঘরের সামনে যেতেই লক্ষ্য করল মেঝেতে বসে আছে তিহান। আর উপরে বিছানায় বসে তার মাথায় তেল দিয়ে দিচ্ছে আফিয়া। আরামে চোখ বন্ধ করে রেখেছে তিহান। তার উপস্থিতি টের পায়নি। আঙ্গুল দিয়ে হালকা করে দরজায় টোকা দিল তোহা। চোখ মেলে তাকালো তিহান। তাকালো আফিয়াও। তোহা দৃষ্টি আফিয়ার দিকে সহির করে ছোট মুখে বলল, আম্মু তোমাকে ডাকছে খালামনি। তোহার বিষণ্ণ কণ্ঠ আর নত দৃষ্টিতেই যা বোঝার বুঝে গেল তিহান। ঘাড় বাঁকিয়ে আফিয়ার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে ইশারা করে মৃদু কণ্ঠে সে বলল, তুমি যাও মা, আমি দেখি কি হয়েছে। আফিয়া ঠোঁট এলিয়ে হাসল। তারও বোঝার বাকি নেই তোহার মন খারাপ। তিহানের কথার মানে বুঝতে পেরে তেলের বাটিটা তিহানের হাতে ধরিয়ে দিয়ে উঠে দাঁড়াল সে। বেরিয়ে যাওয়ার আগে তোহার গালে হাত রেখে বলল, মন খারাপ করিস না, তুই থাক এখানে, আমি যাচ্ছি। মাথা নাড়াল তোহা। আফিয়া বেরিয়ে যেতেই তিহান গম্ভীর কণ্ঠে বলল, দরজাটা ভিজিয়ে দে। গোমরামুখেই দরজা চাপিয়ে দিল তোহা। আপনি বাসায় কেন? আমাকে নামিয়ে দিয়ে আর অফিসে যাননি? বলতে বলতেই তিহানের পাশে এসে দাঁড়াল সে। কিছুক্ষণ হাতের তেলের বাটিটা নাড়াচাড়া করল তিহান। তারপর দুচোখ বন্ধ করে ব্যথাতুর কণ্ঠে ওর দিল, মাইগ্রেনের ব্যথা হচ্ছে রে তিহু। মাথাটা ছিঁড়ে যাচ্ছে বোধহয়। সেকেন্ডেই অস্থির হয়ে উঠল তোহা। ঝুঁকে গিয়ে তিহানের হাত থেকে তেলের বাটিটা নিয়ে হন্তদন্ত কণ্ঠে বলল, আচ্ছা, আপনি বসুন, আমি তেল দিয়ে চুল টেনে দেই, ব্যথা চলে যাবে। প্রচণ্ড ব্যথা নিয়েও প্রশান্তিদায়ক হাসি হাসল তিহান। উঠে দাঁড়িয়ে যেতেই তোহা মিনমিনে কণ্ঠে বলল, এভাবেই তো ঠিক ছিল। আপনি তো অনেক লম্বা আমার থেকে। বাম ভ্রু উচাল তিহান। তোহার কথা তোয়াক্কা না করে বিছানায় পা তুলে হেলান দিয়ে বসে বলল, তোর থেকে কয় বছরের বড় আমি? 8। বোকা বোকা কণ্ঠে ফতাফত ওর দিল তোহা। তিহানের প্রশ্নের মানেটা বুঝতে পারেনি সে। আমি নিচে মাটিতে বসবো আর তুই বিছানার উপর? আবারও মুখ কুচকাল তোহা। বিরক্তি নিয়ে ঠেস দিয়ে বলল, ধাত, বসুন উপরে, বলে তিহানের কাছে যেয়ে দাঁড়াল।
বাটিটা পাশের টেবিলে রেখে দুহাতে গরম করা তেল মেখে নিয়ে মাথার তালুতে ঘষে দিতে দিতে বলল, এত ভাব নিয়ে থাকেন কিভাবে? এজন্যই তো আপনার মাইগ্রেনের এত ব্যথা। একদম উচিত বিচার, প্রত্যুত্তর করল না তিহান। ব্যথা উপশমের আরামে চক্ষুযুগল আবারও বন্ধ হয়ে এসেছে তার। প্রায় ঘণ্টা খানেক যাবৎ পরম যত্নে তিহানের চুল টেনে দিচ্ছে তোহা। তার পেটের কাছটায় মাথা কাত করে আলতোভাবে ঠেকিয়ে রেখেছে তিহান। চোখ এখনো বন্ধ। তোহার এক মুহূর্তও বিরক্তি আসেনি, বরং অস্থির মনটা শান্ত হচ্ছে না কোনো ক্রমেই। তিহানের ব্যথা কমেছে কিনা জিজ্ঞেস করতে ইচ্ছে করলেও করতে পারছে না। ভাবছে লোকটা হয়তো আরামে চোখ বন্ধ করে রেখেছে, সে কথা বললে আবার বিঘ্ন ঘটাতে পারে। আরও কিছুক্ষণ অতিবাহিত হতেই তোহা নিচু গলায় বলল, ব্যথা কমেছে? আধো আধো চোখে তাকালো তিহান। মাথা সরিয়ে আচমকাই তোহার হাত ধরে নিজের সামনে বসিয়ে দিল। আধভেজা চুলগুলো ততক্ষণে পুরোপুরি শুকিয়ে গেছে তোহার। তোহার চেহারার দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলল তিহান। মেয়েটার উদাসীনতা সহ্য হয় না তার, তথাপি হাত বাড়িয়ে দিল সে। থুতনি ধরে তোহার নত মুখ তার দিকে তুলে কপালের উপর বেরিয়ে আসা চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে বলল, মন খারাপ কেন? খালামনি বকেছে? বিরস নয়নে তাকালো তোহা। মুখ ফুটে বলতে হল না তার। তিহান আপনা আপনিই বুঝে নিল। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, তুই কি বাচ্চা নাকি? জানিসই তো খালামনি একটু শর্ট টেম্পার। এতটুকুতে কেউ মন খারাপ করে? মায়েরা তো বকতেই পারে, তাই বলে আম্মু শুধু শুধু এভাবে বকবে আমাকে? চাপা স্বরে বলল তোহা। বকার কারণ আর জিজ্ঞেস করল না তিহান। তোহার তিরতির করে কাপা ঠোঁটগুলো নজর এড়ায়নি তার। এ বিষয়ে আরও কিছু বললে এখনই কেঁদে দিবে মেয়েটা। উঠে দাঁড়াল সে। আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করতে করতে বলল, ওয়াশরুম থেকে হাতটা ধুয়ে আয়। চুপচাপ হাত ধুয়ে আসলো তোহা। বিছানায় বসতেই তিহান পকেট থেকে ফোন বের করে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানেই থাক, আমার ফোন চালা, ঘুম আসলে ঘুমা। যা ইচ্ছা কর, কিন্তু রুম থেকে বের হবি না। মাথা গরম আছে শুধু শুধু খালামুনির সাথে খারাপ ব্যবহার করে ফেলবি। আমি খারাপ ব্যবহার করি তিহান ভাই? আম্মু অযথাই বকেছে আমাকে। ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে তাকে থামিয়ে দিল তিহান। অতঃপর মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা চুপ কর, আমি গোসলে যাচ্ছি। তুই কিন্তু ঘরেই থাকবি, ঠিক আছে? উপর নিচে সম্মতিসূচক মাথা নাড়াল তোহা। তিহান একটু হাসল। অতঃপর জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 1.5 ঘন্টার লম্বা শাওয়ার শেষে রুমে ঢুকল তিহান। তোহা তখন উল্টেপাল্টে ঘুমাচ্ছে, গায়ের জামাকাপড় এলোমেলো। একটু এগিয়ে গেল তিহান। ফোনের স্ক্রিনে তোহারই একটা হাস্যোজ্জ্বল ছবি জ্বলজ্বল করছে। হয়তো ছবি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মিটমিট করে হাসল তিহান। তার গ্যালারির একটা বড় অংশ জুড়ে শুধুই তোহার ছবি। বিষয়টা তোহার অজানা নয়, উপরন্তু তার ফোনের সব পাসওয়ার্ডই মেয়েটার জানা। তবে ছবিগুলো দেখলেও সরাসরি কিছু বলে না সে। না বলে তিহান নিজে। একটু ঝুঁকে গেল তিহান। তোহার হাত থেকে ফোন নিয়ে সরিয়ে রেখে হাতটা ধরে হাতের উল্টোপিঠ আলতো করে নিজের দুগালে ছুঁয়ে দিয়ে মুচকি হাসল। মাস 3 পেরিয়ে গেছে। বর্ষার শেষে শরতের আগমন আসবো আসবো করছে। এতদিনের বৃষ্টি ভেজা প্রকৃতি ধীরে ধীরে স্নিগ্ধ কাশফুলের নরম চাদরে নিজেকে মুড়িয়ে নিচ্ছে। আকাশে আজকাল বর্ষার ধূসর কালো মেঘের আধিপত্য দেখা যায় না, সেখানে শুধুই সাদা শুভ্র মেঘের বিস্তর আনাগোনা। নীরব নীরব শান্ত পরিবেশ থাকে সবসময়।
তোহার মিডটার্ম পরীক্ষা শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। মাসের শেষে রেজাল্ট। ততদিন গায়ে হাওয়া লাগিয়ে উড়নচণ্ডী ভাব নিয়ে আছে তোহা। পরীক্ষার শেষের পর কিছু দিন এমনেও পড়াশোনা হয় না তার। জোর করেও হয় না। সারাদিন এটা ওটা অকাজ করেই দিন কাটে। কলেজ যায় না মাঝে মধ্যেই। এ নিয়ে তিহানও কিছু বলে না। কয়েকদিন পড়াশোনা নিয়ে বেশ চাপের মধ্যেই ছিল তোহা। পড়াশোনায় কোনো রকম গাফিলতি করেনি। তাই তিহান তেমন একটা বকে না এখন। তুরোর রুমে বিছানায় পা তুলে বসে আছে তোহা। বৃহস্পতিবার হওয়ায় আগামী 2 দিন ভার্সিটি বন্ধ তুর্যর। পড়াশোনা থেকে একটুখানি বিরতি। সেজন্যই বোনকে এখনো রুম থেকে বের করেনি সে। বোনের পাশেই বিছানায় হেলান দিয়ে বসে আছে। সেরকম প্রকাশ না করতে পারলেও বোনকে প্রচণ্ড রকম স্নেহ করে সে। তোহার হাতে একটা উপন্যাসের বই। চোখের গভীর দৃষ্টি সাদা পাতার কালো কালির কাব্যিক অক্ষরগুলোয়। বলা বাহুল্য, বইটা তুর্যর শেলফ থেকেই নিয়েছে সে। তুর্য নিজের বুকশেলফে কাউকে হাত না দিতে দিলেও তোহাকে বারণ করে না কখনো। এই সবগুলো বইই তার নিজের টাকায় কিনা। বেশ শখের। পৃষ্ঠাগুলো আসতে উল্টা। ছিঁড়ে ফেলবি তো। ক্রমাগত ল্যাপটপের কিবোর্ডে হাতের আঙ্গুলগুলো চালাতে চালাতে বলল তুর্য। তোহা মুখ তুলে না তাকিয়েই নির্বিকার কণ্ঠে বলল, আমি আসতেই উল্টাচ্ছি ভাইয়া। ছিঁড়বে না। ভাইয়ের ছুক ছুক স্বভাব সম্পর্কে অবগত আছে সে। নিজের প্রিয় জিনিসগুলো প্রতি অত্যধিক যত্নশীল তুর্য। একটু 19-20 হলেই আফসোস করতে করতে গলা শুকিয়ে ফেলে। অর্ধেক বই শেষ করতেই বাইরে অতিপরিচিত কিছু কণ্ঠে কান খাড়া হয়ে উঠল তোহার। তুর্য ল্যাপটপ থেকে মুখ তুলে তাকাল। ভ্রু কুঁচকে বলল, স্বর্ণাদের আসার কথা ছিল নাকি? আমি তো জানতাম না। আমিও জানতাম না ভাইয়া। দাঁড়াও দেখে আসি। বলে উঠতে নিলেই গেট খুলে ঘরে ঢুকল সাইফ আর নুহাস। তাদের পিছে পিছে স্বর্ণা। বইটা ধীরগতিতে হাত থেকে নামিয়ে কোলের উপর রাখল তোহা। মুখে প্রগাঢ় হাসি টেনে বলল, তোমরা আসবা আমরা তো জানিই না। বসো বসো। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল তারা। সাইফ খানিকটা বিস্ময় নিয়ে বলল, তুই জানিস না? আজকে তো। তার আগেই সশব্দে দরজা খুলল তিহান। সাইফদের দিকে তাকিয়ে ঝাড়ি মেরে বলল, তোদের না আরো আগে রওনা দিতে বলেছিলাম? আর সবকটা এখানে কি করিস? ব্যাগ ট্যাগ সব গোছানো শেষ নাকি? তিহানের কথা শেষ করতে দিল না তোহা। কৌতূহলী কণ্ঠে বলল, ব্যাগ গোছানো মানে? কেন ব্যাগ গোছাবো তিহান ভাই? ওহো, তোর তো দিন দুনিয়ায় ধ্যানই নাই তিহু। কোনো ব্যাঙের মতো এই ঘরে ও ঘরে পড়ে থাকা ছাড়া আর কিছু তো পারিস না। জানবি কেমনে? আপনি আমাকে কোনো ব্যাঙ বললেন? ঝাঝালো কণ্ঠে বলল তোহা। আরও কিছু বলার আগেই তুর্য মাথায় হালকা চাটি মেরে থামিয়ে দিল তাকে। তিহানকে সবাই যথেষ্ট ভয় পেলেও এই তোহা একদম ঠোঁটকাটা স্বভাবের। পাত্তা দিল না তিহান। তুর্যর দিকে তাকিয়ে ব্যস্তভাবে বলল, নানুর বাড়ি চট্টগ্রাম যাচ্ছি আমরা। তোরা হয়তো জানিস না। খালামনি বলতে ভুলে গেছে বোধহয়। সকালেই হুট করে প্ল্যান হয়েছে। আজ রাতে রওনা দিব। আমরা কাজিনরা একসাথে যাব। আর খালাখালুরা আলাদা গাড়িতে। বলতে বলতেই এগিয়ে এলো তিহান। তোহার কোল থেকে বইটা নিয়ে উল্টেপাল্টে দেখতে দেখতে ঠোঁট চেপে হেসে জ্বালাময়ী কণ্ঠে ঠাট্টার স্বরে বলল, আহা তিহু, ভাইয়ের সামনে বসে প্রেমের উপন্যাস পড়িস আজকাল? ধরে বিয়ে দিয়ে দিব নাকি? অকালপক্ষ কোথাকার। বাক্য পূর্ণ হওয়ার পরপরই সমস্বরে হাসির শব্দে মুহূর্তেই নাকের ডগা লাল হয়ে এলো তোহার। ঠোঁট আর চোয়াল শক্ত।
চোখে মৃদুমন্দ আগ্রাসী হতাশ ভাব। নেহাতি তার থেকে বয়সে অনেক বড় বলে এই লোকটার উপর কিছু বলতে পারে না সে। রীতিমতো গা ঝালানো অনুভূতি। নিজেকে আটকানো বড়ই অসহ্যকর। আকস্মিক শব্দটাতেই একটা অদ্ভুত উত্তেজনা কাজ করে। হুটহাট ভালো কিছু ঘটে যাওয়ার থেকে আনন্দদায়ক কিছু এই ধরনীতে হতে পারে না। এখানে কোনো কিছু পূর্ব পরিকল্পিত থাকে না, কোনো উচ্চ আশা থাকে না, যা হয় তাই ভালো লাগে। তেমনি বহুদিনের পরিকল্পিত ভ্রমণের থেকে আকস্মিক ভ্রমণগুলোই বেশি মনকাড়া। আড্ডায় মেতে উঠে আর হেলাফেলায় রওনা দিতে বেশ রাত হয়ে গেছে তোহাদের। সারারাত জার্নি করে সকালে পৌঁছাবে। ঘড়িতে বাজে 10:30। মাত্র সাইফদের গাড়ির পেছনের সিটে উঠে বসল সে। সে বসেছে পেছনের সিটে জানলার পাশে। তার পাশে স্বর্ণালী আর স্বর্ণালীর পাশে নুহাস। সামনের সিটে তুর্য আর ড্রাইভিং সিটে সাইফ। তিহান এখনো আসেনি। সবার ব্যাগপত্র পেছনে গুছিয়ে রেখে খালাখালুদের গাড়ি চলতে শুরু করলে তবেই এই গাড়ির দিকে এগোল সে। তোহার পাশের দরজা খুলে পা ঢোকাতে ঢোকাতে বলল, চেপে বসো। তোহা চেপে তো বসলই না, উল্টো এক হাতে তিহানের বুকে ঠেস দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানালার পাশে বসব। আপনি স্বর্ণা আপুর পাশে বসেন। আমাকে বের হতে দেন। তার কথা কানে যেতেই আতকে উঠল স্বর্ণা। এমনেই তিহানকে প্রচণ্ড রকম ভয় পায় সে। তিহানের ধমকে সবসময় তথস্থ হয়ে থাকে। তার উপর তার ঘুম ভালো না। দেখা যাবে ঘুমের মাঝে তিহানকে উলটপালট ধাক্কা দিয়ে দিল, তাকে ঘুমের মধ্যেই চড় না বসিয়ে দেয় সে। বিচ্ছিরি ব্যাপার। ভাবতে ভাবতেই তোহার জামা টেনে ধরল সে। চোখে এক সমুদ্র অসহায়ত্ব নিয়ে চাপা স্বরে বলল, তোহা রে, এমন করিস না বোন। আমি বসব না তিহান ভাইয়ের সাথে, প্লিজ। তিহান ততক্ষণে বেরিয়ে গেছে। তোহাকে বের হওয়ার জায়গা করে দিয়ে পাশে দাঁড়িয়েছে। স্বর্ণালীকে চোখে মুখের ভীত ভাবটা দেখে আর না করতে পারল না তোহা। মাথা বাড়িয়ে তিহানকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা থাক, আসেন ভিতরে। বিরক্তিকর শ্বাস ছাড়ল তিহান। ধূপ করে ঢুকে তোহার গা ঘেঁষেই বসে পড়ল। আজাইরা খোশগল্প চলল বেশ কিছুক্ষণ। তবে রাত ঘনিয়ে আসতেই একে একে প্রায় সবারই ঘুম ঘুম ভাব ধরে গেল। এতক্ষণের হৈহুল্লোড় করা পরিবেশটা হঠাৎই নিভিয়ে আসল। নীরবতার আচ্ছাদনে ছেয়ে গেল আবছায়া পরিবেশ। জানালা খোলা। আর চোখে পাশে তাকালো তিহান। চাঁদের উজ্জ্বল আলোয় মেয়েটার রূপের বর্ণনা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। লাইনের পর লাইন বলে গেলেও তা বর্ণনা করা অতি দুষ্কর। হাসল তিহান। তোহা পিটপিট করে তাকাচ্ছে। চোখ ডলছে, আবার সিটে মাথা এলিয়ে ঘুমানোর চেষ্টা করছে। তিহানের হাতে মোবাইল। দৃষ্টি যদিও সেদিকে নেই, তবুও মনে হবে সে ফোনই চালাচ্ছে। খানিক বাদে উসখুস করে গভীর দৃষ্টিতে আশেপাশে তাকালো তোহা। স্বর্ণালী নুহাসের দিকে হেলে পড়ে মুখ কিঞ্চিৎ হা করে ঘুমাচ্ছে। বনের ধাক্কায় নুহাসের মাথাটা আটকে আছে জানালার কাচের সাথে। তুর্যও ঘুম। শুধু সাইফ গাড়ি চালাচ্ছে। তবে তার দৃষ্টি আর মনোযোগ সামনের দিকেই। বড় করে একটা হাই তুলল তোহা। তিহানের আরও একটু কাছে চেপে নিভু নিভু কণ্ঠে বলল, হাত সরান, ঘুম পাচ্ছে। তাকালো না তিহান। তবে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনের লাইটটা বন্ধ করে এক হাত তোহার মাথার পেছনে দিক দিয়ে মেলে দিয়ে ছোট্ট করে বলল, আসো। এক মুহূর্ত দেরি করল না তোহা। এক হাতে তিহানকে জড়িয়ে ধরে বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে তিহানের বুকে মাথা এলিয়ে দিল। মুচকি হাসল তিহান। দৃষ্টি একবার আকাশের চাঁদটার দিকে নিতে যেয়েও মুখ ফেরাল সে। তবে বুকে ঘুমানো চাঁদটার দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারল না।
আটকে রইল সেখানেই। আবারও হাসল তিহান। প্রেমিকার ঘুমন্ত মুখশ্রী দেখে কি আর প্রেমিকের ঠোঁটের হাসি থামে? না, একদমই না। আলতো করে তোহার চুলে হাত গলিয়ে দিল সে। পর তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শোনো হৃদয়হরণী, তোমার এই আধো আধো আবদারগুলোয় আমি না হয় আরও একটু ধ্বংস হই। এই হৃদয়ের প্রেমের বাসনাটা আরও খানিকটা উপচে পড়ুক। দিন শেষে আমার বুকে তোমার শান্তির ঘুম দেখে আমার অশান্ত প্রেমিক মনটা একটু হলেও শান্ত হোক। তুমি সবসময় এমনই থেকো, আমার অপ্রকাশিত প্রেমিকা হই। দিনের একটু আধটু আলো ফুটেছে বোধহয়। আধো ঘুম আধো জাগরণেই কেটেছে সারা রাত। তবে ভোরের দিকে একটু চোখ লেগেছিল তিহানের। তবে ভেঙে গেল ঘণ্টাখানেক বাদেই। আকাশে তখন সূর্য উকি দিচ্ছে মাত্র। গাড়ি থেমে আছে একটা রোডের পাশে। গাড়ি থামিয়ে সিটে হেলান দিয়ে ঘুমোচ্ছে সাইফ। তিহানের ঘুম ভাঙতেই চোখের উপর কালো রঙের একটা কাপড়ের আবরণে ভ্রুজোড়া অদ্ভুতভাবে কুঁচকে গেল তার। মুখের উপর থেকে কাপড়টা সরাতেই এর অর্থোদ্ধার হয়ে গেল। তার চোখের উপর নিজের ওড়না টেনে দিয়েছিল তোহা, যেন সকালের আলোতে তিহানের ঘুম না ভাঙে। তোহা অবশ্য তখন সজাগ নয়। আষ্টেপিষ্টে তার সাথে লেপ্টে বেঘরে ঘুমোচ্ছে মেয়েটা। হাতের মুঠোয় ওড়নাটা নিয়েই বেঁকিয়ে যাওয়া শরীরটা সোজা করে বসল তিহান। হাতের ওড়নাটাও দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, প্রেমিকার আজকাল প্রেমিকের খেয়াল রাখার নেশা উঠেছে। ইমপ্রেসিভ। সূর্য উঠে যাচ্ছে প্রায়। একটু আধটু আলোকিত হয়ে আসছে চারিপাশ। ফোন বের করে সময় দেখল তিহান। সকাল 6টা। ফোনটা পুনরায় পকেটে ঢুকিয়ে জানালা দিয়ে বাইরে তাকাল। রাস্তা নির্জন। লোক সমাগম এখনো শুরু হয়নি। এখান থেকে আরও 1 ঘন্টার পথ অতিক্রম করলেই তাদের নানুর বাড়ি। সাইফ বেচারা সারারাত ড্রাইভ করেছে, এখন তাকে আবারও ডেকে গাড়ি চালাতে বলাটা একেবারেই বেমানান। ছোট্ট করে একটা হাফ ছাড়ল তিহান। হাতের মুঠোয় থাকা ওড়নার অংশবিশেষ তোহার গায়ে ভালো করে জড়িয়ে দিয়ে এক হাত বাড়িয়ে সাইফের কাঁধে মৃদুভাবে ধাক্কা দিল সে। প্রথমবার সারা শব্দ না করলেও দ্বিতীয়বারেরই চোখ মেলে তাকাল সাইফ। আচ্ছন্নের মতো লাল লাল চোখগুলো কচলে বলল, আসলে চোখটা লেগে এসেছিল তিহান ভাই, আমি এখনই স্টার্ট। মাঝেই তাকে থামিয়ে দিল তিহান। গলার স্বর নামিয়ে স্নেহের সহিত বলল, তুই পিছে এসে বস, ঘুমা একটু, আমি ড্রাইভ করছি। সমস্যা নেই। আরে না না, আমি পারব। অপ্রস্তুত হয়ে বলল সাইফ। তিহান নিরুদ্বেগ কণ্ঠে একটু গাম্ভীর্য ঢেলে বলল, সাইফ, যা বলেছি তা কর। বের হয়ে পিছে আয়। তিহানের কথার উপর আর কোনো কথা বলল না সাইফ। ধীরগতিতে বের হয়ে পিছে এসে দাঁড়াতেই তিহান দরজা খুলল। তোহার হেলে পড়া মাথাটা বুক থেকে সরিয়ে হাতের তালুর উপর নিয়ে কোনো রকমে বের হয়ে সাইফকে ঢুকতে বলল। চেপেচুপে ঢুকে পড়ল সাইফ। ঢুকে বসতেই তিহান আলতো করে সাইফের কাঁধে তোহার মাথাটা ঠেকিয়ে দিয়ে খানিকটা আদেশসূচক ভঙ্গিতে বলল, ওর ঘুম যেন না ভাঙে, দেখিস। মুচকি হেসে মাথা নাড়াল সাইফ। এই হাসির মানে বুঝে তিহান। প্রত্যুত্তরে সেও হালকা হেসে আরও একবার তোহার ঘুমন্ত মুখখানায় চোখ বুলিয়ে দরজা আটকে দিল। ঠান্ডা প্রকৃতির নির্মল বাতাসে জোরে জোরে দুটো শ্বাস নিয়ে ড্রাইভিং সিটে বসল। আভিজাত্য ধরনের একটা প্রাচীর ঘেরা দোতলা বাড়ি। পুরনো যুগের হওয়ার পরও কদিন পরপরই রং করা হয়, তাই অত বিভীষিকাময় অবস্থা নেই। নানার বহুকষ্টের পরিশ্রমের বাড়ি এটা। গাড়ি থেমে যেতেই হালকা ডাকে সবাইকে উঠিয়ে দিল তিহান। তবে তোহা তখনও ঘুমাচ্ছে। সাইফ এতক্ষণ ঘুমালেও এখন চোখ মেলে তাকিয়ে মূর্তির মতো বসে আছে। বিন্দুমাত্র নড়াচড়া নেই তার মাঝে।
সবাই নেমে যেতেই তিহানও নামল। তাদের গাড়ি থামতে দেখেই ছুটে এসেছে মোশতাক চাচা। এ বাসার যাবতীয় দেখাশোনা কাজকর্ম তিনিই করেন। নানা নানু আর কয়েকজন রান্নাবান্না করার জন্য আছে, তাছাড়া এই বিশাল বাড়ি খালিই পড়ে থাকে। ব্যাগপত্রগুলো কয়েকজনের হাতে গছিয়ে দিয়ে সাইফের পাশের দরজা খুলে দাঁড়াল তিহান। বলল, বের হ, আমি উঠাচ্ছি ওকে। সাইফ বের হয়ে যেতেই মাথা হেলে পোড়ায় ঘুম ঘুম চোখে তাকাল তোহা। জড়ানো কণ্ঠে বলল, সকাল হয়ে গেল কখন? বলেই আশেপাশে তাকাল সে। কাউকে না পেয়ে চমকিত কণ্ঠে বলল, সবাই কোথায়? সবাই বের হয়ে গেছে, তুই ঘুমাচ্ছিস শুধু। আয় বের হ। আড়মোড়া ভেঙে উঠে এলো তোহা। ঘুম ভাঙলে সাধারণত মেজাজ চড়ে থাকলেও আজ তার ব্যতিক্রম হল। আশেপাশের স্নিগ্ধতায় জর্জরিত সবুজ প্রকৃতি দেখতেই মনটা ফুরফুরে হয়ে গেল। কি সুন্দর গাছগাছালি, শরতের ছোঁয়ায় সব পাতায় পাতায় পরিপূর্ণ। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। আহা, শেষবার নানুবাড়ি এসেছিল প্রায় 2 বছর আগে। বিশেষ একটা আশা হয় না। নানা নানুর সাথে ব্যবধানিক দূরত্বটা বেশি হলেও মনের দূরত্বটা একেবারেই কম। তার দাদা দাদি নেই। তার জন্মের আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। শুধু তিহান ছাড়া আর কেউই তাদের স্নেহের সান্নিধ্য পায়নি। বাড়িতে ঢুকতেই গোসল সেরে নিয়েছে সবাই। খালাখালুরা সবাই তাদের আগেই পৌঁছে গিয়েছিল। দোতলায় এক লাইনে সারি বেঁধে অনেকগুলো ঘর, সামনে লম্বা বারান্দার মতন। সেখানে দাঁড়ালে নিচের পুরো হলরুম দেখা যায়। বারান্দার সাইডের জায়গাটা গোলাকারে প্রসারিত। ওখানে থেকে পুরো উঠান, বাগান, একপাশের পুকুর সব দৃশ্যমান। কোণার দিকের বড় ঘরটায় তাদের নানা নানু থাকে। বাকিগুলো তারা আসবে শুনে পরিষ্কার করে রাখা হয়েছে। তিহান আর তুর্য এক রুমে। তাদের পাশের রুমে স্বর্ণালী আর তোহা। আর তার পরেরটায় সাইফ আর নুহাস। গোসল শেষে একটা হালকা সবুজ রঙের 3 পিস পরে বেরিয়েছে তোহা। ভেজা চুলগুলো ঝেড়ে নিয়ে ফ্যানের নিচে বসে আরাম করে চুলের বাকিটা শুকাচ্ছে। স্বর্ণালীর আগেই শেষ গোসল। 2 বার লোক এসে ডেকে গেছে তাদের নিচে নামার জন্য। স্বর্ণালী আবারও তাড়া দিতেই আর দেরি করল না তোহা। মাথায় ওড়না জড়িয়ে বেরিয়ে গেল নিচের উদ্দেশ্য। নানা নানুর সাথে দেখা হয়নি এখনো। তারা যখন এসেছে তখন ঘুমিয়েছিলেন তারা। নিচে নামতেই নানাসহ সবাইকে সুবিশাল টেবিলে বসে থাকতে দেখল তারা। তাদের নানা অর্থাৎ নিজাম রহমান বসে আছে মাঝের চেয়ারটায়। মুখে প্রশস্ত হাসি। এতদিন পর বাড়িটা আবারও ভরা ভরা লাগছে। মাঝে মধ্য গুরুতর অসুস্থ হয়ে গেলেও সুস্থ হলেই আবার চাঙ্গা হয়ে উঠেন তিনি। মনেই হয় না এই লোকটার এত অসুস্থতা হয়। তোহা আর স্বর্ণালী দ্রুত পায়ে এগিয়ে গেল। নানাকে সালাম দিয়ে দাঁড়াতেই তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন উনি। হেসে বললেন, এত বড় হয়ে গেছে নাতনি দুজন। বিয়েশাদির ব্যবস্থা করতে হবে কদিন পর। নানার ঠাট্টাটা গায়ে না মাখলেও খানিকটা লজ্জা পেল দুজনেই। তবে প্রতিউর না করে ভদ্রতার সহিত চুপচাপ টেবিলে বসল তারা। তোহার একপাশে তিহান আর আরেক পাশে আফিয়া। তাদের মাঝখানে বসেছে তোহা। মূলত এই চেয়ারটা তোহার জন্যই খালি রেখে দিয়েছিল তিহান। খাওয়ার টেবিলে খাবারের মেলা বসে গেছে। কোনো কিছু আর বাদ নেই। রুটি মাংস আছে, আবার ভুনা খিচুড়িও আছে। এই হচ্ছে আমাদের বিলেতি ছেলে। চোখের রং দেখছো মনোয়ারা? পুরা বিলেতিদের মতো। রুটি দিয়ে মাংস চিবাতে চিবাতে স্ত্রীর উদ্দেশ্য বলল নিজাম রহমান। অগোছালোভাবে হাসল তিহান। তোহা আর চোখে একবার তাকিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগ দিল। তিহান খিচুড়ি দিয়ে নানা রকমের ভর্তা মিশিয়ে খাচ্ছে।
তোহা খাচ্ছে আটার রুটি আর মুরগির মাংসের ঝোল। খিচুড়ি নেয়নি সে। এই সকাল সকাল অযথা হাত মাখামাখি করে খেতে ইচ্ছে করছে না তার। ভর্তা দিয়ে খাওয়া শেষে একটুখানি আমের আচার প্লেটে তুলে নিল তিহান। খিচুড়ি দিয়ে মাখিয়ে একবার মুখে নিয়ে দ্বিতীয় নলাটা তোহার মুখের সামনে ধরে ধীরকণ্ঠে বলল, হা কর, খেয়ে দেখ ভালো লাগবে। ছোট করে মুখ খুলল তোহা। তিহান তুলে দিতেই চুপচাপ খেয়ে আবারও হা করল। হাসল তিহান। নিজে আর একগালও খেল না। একটু পরপরই তোহার মুখে অল্প অল্প করে তুলে দিতে লাগল। হাসি গল্পে মেতে থাকলেও এর মধ্যেও পুরো ব্যাপারটা নজর এড়াল না নিজাম রহমানের। তিহানের ঠোঁটের কোণের ক্ষীণ হাসিটাও গভীর দৃষ্টিতে লক্ষ্য করল সে। পর মাথা ঝুঁকিয়ে মুচকি হেসে চুপচাপ খাওয়ার মনোনিবেশ করল। বিশাল উঠান জুড়ে সবুজ দুর্বা ঘাস লাগানো আছে। নিয়মিত পরিচর্যার কারণে সব জায়গায় একেবারে সমানে সমান করে কাটা। একটু উঁচু নিচু নেই। নরম ঘাসের উপর নগ্ন পায়ের স্পর্শ লাগলে মনে হয় কোনো পশমি কার্পেটের উপর নির্বিঘ্ন পদচারণ চলছে। একটা কোণে পর পর ২-৩টা শিউলি ফুলের বড় আকারের গাছ। নিচে বিছিয়ে থাকা সাদা সাদা ফুলগুলো তাজা নয়। ভোরের দিকেই সেগুলো গাছ থেকে ঝড়ো পড়েছে বিধায় তাদের সুরভি ভাবটা এখন আর নেই। কেমন যেন মিয়ে চুপসে গেছে। খালি পায়ে এক পা দুপা করে সেদিকটায় এগিয়ে গেল তোহা। ঝুঁকে গিয়ে কতকগুলো ফুল হাতে উঠিয়ে ঘ্রাণ নেয়ার চেষ্টা করল। তীব্র সুঘ্রাণ না আসলেও হালকা হালকা আসছে। জুতো ফেলে খালি পায়ে ঘুরছিস কেন? পায়ে বিঁধে যাবে তো কিছু একটা। কথাটা শোনামাত্র সচকিত হয়ে পিছে ফিরল তোহা। তিহানের মুখ দেখার আগে তার নজর গেল তিহানের হাতের দিকে। তার খুলে রেখে আসা জুতোজোড়া হাতে নিয়ে শটান দাঁড়িয়ে আছে তিহান। শীতল দৃষ্টি তোহার ফুলভর্তি হাতের মধ্য। তোহা মুখ ফুটে কিছু বলার আগেই এক হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল তিহান। এক হাতে জুতো নিয়ে আরেক হাত তোহার পায়ের দিকে বাড়াতেই আপনা আপনি 2 কদম পিছিয়ে গেল তোহা। মাটিতে পড়ে থাকা কয়েকটা শিউলি ফুল পদতলে পিষ্ট হয়ে পায়ের সাথে বিশ্রীভাবে লেপ্টে গেল। সেদিকে খেয়াল দিল না তোহা। তিহানের দিকে চেয়ে সপ্রতিভ কণ্ঠে বলল, পায়ে হাত দিচ্ছেন কেন? জুতো পরাব। ইডিয়ট, পাটা আগে আনো। দাঁতে দাঁতে চেপে ওর দিল তিহান। তোহার মধ্যপা এগিয়ে দেয়ার কোনো উদ্বেগ দেখা গেল না। গলার স্বর নামিয়ে উসখুস করে সে বলল, আমি পরব না জুতো। এভাবেই ভালো লাগছে। কিছুক্ষণ চুপ থাকল তিহান। অহেতুক মাথাচাড়া দেয়া রাগটাকে সামলে একটু নরম হল সে। মুখের কাঠিন্য কমিয়ে কোমল কণ্ঠে বলল, খালি পায়ে ঘুরে বেড়ানোর কোনো মানে আছে তিহু? কাটা মাটা বিঁধে গেলে তো তুইই ব্যথা পাবি। তোর হাতে ফুল, আমি পরিয়ে দেই। বলেই তোহার পা রাখার জন্য হাতের তালু মেলে দিল সে। তোহা পা বাড়াল না। তিহানের প্রতি প্রবল শ্রদ্ধাবোধ থেকেই তার হাতের উপর পা রাখতেই কেমন একটা ইতস্তত বোধ হচ্ছে। উপায় না পেয়ে হাতের ভুলগুলা ফেলে দিতে উদ্যত হয়ে বলল, আমি পরে নিচ্ছি। তোমাকে ফুল ফেলতে বলেছি আমি? পা দাও। রাশভারী কণ্ঠের ধমকি ও আদেশে থেমে যেতে হল তোহাকে। হাতের ফুলগুলো হাতেই রয়ে গেল। চুপচাপ ডানপাটা তিহানের হাতের উপর রাখল সে। প্রথমেই জুতো পরাল না তিহান। পকেট থেকে রুমাল বের করে পায়ের তালুতে পিষ্ট হয়ে লেগে থাকা ফুলগুলো মুছে পরিষ্কার করে তারপর জুতো পরিয়ে দিল। জুতোটায় ফিতা আটকাতে হয় তাই নিজে নিজে পা ঢুকিয়ে পরার অবকাশ নেই। হাত দিয়েই পড়তে হয়। কাজ শেষ হতেই দ্রুত পা সরিয়ে নিল তোহা। উঠোনের একপাশে বড় একটা কাঁঠাল গাছ আছে। যদিও এখন কাঁঠাল নেই, তবে গ্রীষ্মের সময় গাছ ভরে ওঠে। সেই কাঁঠাল গাছের বিস্তৃত ডালপালার নিচে রোদের তেজ পৌঁছাতে পারে না।
সেখানে ইট সিমেন্ট দিয়ে বসার জায়গা বানানো আছে। লাল রঙের রং করা বসার সিট বিধায় বেশ দৃষ্টিনন্দন। সেখানেই বসে আছে বাকি কাজিনরা, যদিও তাদের নজর এদিকে আসার সুযোগ নেই, কারণ এপাশে পিঠ দিয়ে বসেছে সবাই। তবুও কেমন একটা অদ্ভুত ভয় লাগে তোহার। যদি কেউ দেখে ফেলত কি লজ্জাই না পড়ত সে। গ্রামের দিকটায় গাঢ় সন্ধ্যা হলেই নীরবতা নেমে আছে। শুনশান প্রকৃতির মাঝে ঝিঝি পোকার এলোপাথারি ডাক। আলো না থাকলেই কেমন ভুতুড়ে পরিবেশ, সেই সাথে ঠান্ডা হাওয়ায় কেমন ঝিমানো অনুভূতি। সারাদিন হৈহুল্লোর করাই গতকাল অনেকটা সন্ধ্যার দিকেই ঘুমিয়ে পড়েছিল তোহা। রাতের খাবারও খায়নি। তথাপি ক্ষুধার জ্বালায় পেটে মোচড় দেয় আর আগেভাগে ঘুমানোর ফলে খুব ভোরবেলাই ঘুম ভেঙে গেল তার। মাথায় ভোঁতা যন্ত্রণা হচ্ছে, মেজমেজে লাগছে শরীর, শিরায় উপশিরায় আড়ষ্টভাব। তার পাশে স্বর্ণালী ঘুমাচ্ছে। ঘুমানোর সময় অবশ্য সে একাই শুয়েছিল। স্বর্ণালী বোধহয় রাতের বেলা এসেছে। দুহাত দুদিকে মেলে টানা দিয়ে উঠে বসল তোহা। মুখে হাত ডলতেই বুঝল তৈলাক্ত হয়ে আছে ত্বক। একটা হাই তুলে বিছানা থেকে নামল সে। লাইট জ্বালাতে যেও জ্বালাল না। স্বর্ণালীর ঘুমে অযথা ডিস্টার্ব করে লাভ নেই। ওয়াশরুমে যেয়ে মুখ হাত ধুল। গায়ে তখনও কালকের সবুজ জামাটাই। ঘুমানোর আগে আর বদলানো হয়নি। ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে আস্তে করে রুমের দরজা খুলল তোহা। বাড়ির সবাই ঘুম। মুখ ঘুরিয়ে বড় বারান্দা দিয়ে বাইরে তাকিয়ে দেখল এখনো সব স্পষ্ট নয়। ধোঁয়াটে সাদা ভাব। একটু এগোল সে। ছোট থেকেই শুনে এসেছে শিউলি ফুল রাতে ফোটে আর ভোরে ঝরে যায়। তবে শহরে থাকার দরুন চাক্ষুষ দেখার সুযোগ হয়নি কখনো। এতদিনের সুপ্ত বাসনার কৌতূহল দমাতে না পেরে সিঁড়ি ভেঙে ধীর পায়ে নিচে নেমে গেল তোহা। পর নরম ঘাস মারিয়ে উঠোনে উপস্থিত হতেই সেখানে সাদা পাতলা টি শার্ট পরিহিত তিহানকে দেখে রীতিমতো চমকে উঠল সে। অস্পষ্ট স্বরে আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে এল, আপনি এখানে? কথাটা খুব আস্তে বললেও চারদিকের নিস্তব্ধতার ভিড়ে তা তিহানের কানে যেতে খুব একটা অসুবিধা হল না। সাথে সাথেই ফিরে তাকালো তিহান। তোহাকে দেখে অনেকটা অবাকভাব মুখে স্পষ্ট হয়ে উঠলেও পরমুহূর্তেই মুখ ফিরিয়ে আবারও আকাশের দিকে দৃষ্টি দিল সে। সেদিকে তাকিয়েই কণ্ঠে গাম্ভীর্য নিয়ে বলল, কাছে আসো। তোহার গোছানো দৃষ্টি এলোমেলো হয়ে গেল মুহূর্তেই। শূন্য মস্তিষ্কে মাথায় হালকা সবুজ রঙের ওড়নাটা টেনে নিয়ে আস্তে করে তিহানের পাশে যেয়ে দাঁড়াল সে। সে দাঁড়াতেই পেছনে দিয়ে বাহু জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল তিহান। অপ্রস্তুত হয়ে পড়ল তোহা। বিচলিত কণ্ঠে বলল, কি করছেন? কেউ নেই এখানে। তিহানের কাট কাট ওর। হঠাৎই বাকশূন্য হয়ে গেল তোহা। শিউলি ফুলের তীব্র সুঘ্রাণে চারিপাশ ম ম করছে। ফুলের সুবাস সাথে প্রেমিকের উষ্ণ আবেগী ছোঁয়ায় মাথা কেমন ঝিম ঝিম করছে। মনে হচ্ছে এখনই মূর্ছা যাবে সে। এত ভোরে উঠেছ যে? কাল রাতে তো খাওনি, ক্ষুধা পেয়েছে? কিছুক্ষণ আমতা আমতা করল তোহা। পর একটু থেমে থেমে বোকা কণ্ঠে ওর দিল, আমি আসলে ফুল দেখতে এসেছিলাম। ফুল? উইয়ে শিউলি ফুল হাতের তর্জনী উঁচিয়ে ইশারা করল তোহা। তার ইশারা অনুসরণ করে সেদিকে তাকালো তিহান। মাটিতে চাদরের ন্যায় বিছিয়ে থাকা শিউলি ফুলগুলো দেখতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল তার। তোহা সমেত সেখানটায় গিয়ে দাঁড়াল সে। তোহাকে ছেড়ে দুহাতের মুঠোয় ভর্তি ফুল নিয়ে তোহার হাতের আজলা ভরে দিল। কেন যেন এতগুলো তাজা সৌরভী ফুল দেখে তোহার মনের কোণে নিভিয়ে থাকা বাচ্চাসুলভ মনটা জেগে উঠল। খুশিতে লাফিয়ে উঠে নেহাতি ছেলেমানুষী কণ্ঠে সে বলল,
দেখেছেন কি সুন্দর। ঠোঁট বাঁকিয়ে হাসল তিহান। মেয়েটা অল্পতেই বাঁধভাঙা খুশিতে ফেটে পড়ে। তার আগে থেকেই জানা আছে। উঠে দাঁড়াল সে। আচমকাই তোহার মাথার ঘোমটা নামিয়ে দিয়ে কানে একটা ফুল গুজল। তারপর আরও একটা, অতঃপর আরও আরেকটা। মোটমাট 3টে ফুল। তোহার অস্থিরতায় ভরপুর দৃষ্টি মেঝের দিকে। তিহানের ঠোঁটে তখন ধীর কণ্ঠে গান চলছে। বাতাসে ঠোঁট উড়িয়ে দিলাম তাকালে তুই ঘুরে। আমার মনটাই কান ধরে আর গান ধরে বেসুরে। বায়নাগুলো আয়না সেজে বুকের ঠোঁটটো তিলে। যেভাবে জল কামান চলে মোমবাতি মিছিলে। তেষ্টা ভেজা বালির দেশে ছুলি যখন জল। বৃষ্টি ভরা মেঘ ঝরিয়ে আমার হবি বল। এ কোনো ভোরে শিউলি ফোটায়। দৌড়ে করা নেড়ে বলে যায়। হারিয়ে যাব চলে আয়। জমা অভিমান পড়ে ফেলা বই। মনে রেখো মুখ ফুটে বলনি তো কই। হেঁটে চলে কেউ পথে অবরোধ। ভেজা জামা ভালোবাসে দুপুরের রোদ। রং মুছে তুলি যদি সাদা কালো হয়। মুখে হাসি রাখা মানে ভালো থাকা নয়। তেষ্টা ভেজা বালির দেশে ছুলি যখন জল। বৃষ্টি ভরা মেঘ ঝরিয়ে আমার হবি বল। এ কোনো ভোরে শিউলি ফোটায়। শিলি শিউলি ঋষি প্যান্ডা। এটুকু গেয়েই থামল তিহান। সামনে থাকা প্রেমিকার লজ্জারাঙা মুখশ্রীর দিকে তাকিয়ে ঠোঁট আর একরত্তিও চলল না তার। সহ্য করার মতো নয়। শ্বাস বন্ধ হবার উপক্রম, তবুও চোখ ফেরাতে মন সায় দেয় না। অগত্যা তিহান শুধু দেখেই গেল এবং দেখেই গেল। কাঁঠাল গাছের বড় বড় ডালের ফাঁকফোকর থেকে পাখিদের কিচিরমিচির ডাক কানে ভাসছে। সেই মধুর সুরেলা কলতানেই ঘোর কাটল তিহানের। তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে তোহার থেকে একটু দূরত্ব নিয়ে দাঁড়াল সে। তিহান সরতেই হাতের ফুলগুলো মাটিতে রেখে মাথায় পুনরায় ওড়না টেনে নিল তোহা। লজ্জায় লালাভ আভা এসে পড়েছে দুগালে। পকেট থেকে ফোন বের করল তিহান। সময়টা দেখে নিয়ে মাথা বাঁকিয়ে দুয়াঙ্গুলে কপালের কোণ ঘষে বলল, আমি বাইরে বেরোব, তুই যাবি সাথে? তোহা তাকাল। তিহান তার ওড়ের আশায় প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে চেয়ে আছে। তোহার ওড় না পেয়ে ভ্রু উঁচিয়ে আবারও ইশারা করল তিহান। একটু আগালো তোহা। কিছু না বলে তিহানের হাত আঁকড়ে ধরতেই মুচকি হাসল তিহান। নিজেও তোহার হাতের মুঠোটা শক্ত করে ধরে গেটের দিকে হাঁটতে লাগল। তিহানের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতেই তোহা বলল, এই ভোরবেলা কোথায় যাবেন? একটু হাঁটব। ভোরবেলা গ্রামের মাটির রাস্তা ধরে গন্তব্যহীনভাবে হাঁটার একটা অদ্ভুত শান্তি আছে। বুঝলি? আপনি কিভাবে জানেন? আপনি তো শহরে থাকেন। আমি কি তোর মতো বাচ্চা নাকি? আজ পর্যন্ত হুটহাট কত জায়গা ঘুরতে গিয়েছি, কোনো হিসাব আছে? এই গ্রাম বাংলার প্রকৃতি আমার ঢের চেনা আছে। তোর মতো ঘর কোনো ব্যাঙ নাকি আমি? গাধা। বলে এক হাতে শব্দে লোহার মেইন গেটের হাতল ঘুরাল তিহান। ঠোঁট চেপে ধরল তোহা। কোনো রকম শব্দ ব্যয় না করে গেটটা খোলা হয়ে যেতেই কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, গেট খোলাই থাকে সারারাত? না, আমি মোসতাক চাচাকে বলে খুলিয়েছি। চকিতে আশেপাশে তাকাল তোহা। তার অস্থিরতা ভরা ভীত দৃষ্টি দেখে তিহান স্বাভাবিক কণ্ঠে বলল, শান্ত হ, উনি নেই এখানে। গেট খুলে দিয়ে চলে গেছে। এখন হয়তো নিজের ঘরে ঘুমাচ্ছে। তিহানের কথায় ছোট্ট করে সতীদায়ক একটা শ্বাস ছাড়ল তোহা। তিহান হাসল। তোহার হাত টেনে তাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে মৃদু কণ্ঠে বলল, এত ভয় পাও কেন? তোমার অসম্মান হবে এমন কিছু আমি কখনোই করব না। ভরসা রাখো। গ্রামের মাঝারি প্রশস্তের রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে তারা।
কোনো কথা নেই দুজনের ঠোঁটে, তবু নীরবতার মধ্যেও যেন হাজারো ভালোবাসার নিখুঁত নিস্তব্ধ বহি প্রকাশ। এলোমেলো হাওয়া বইছে, ঠান্ডা শীতল ভোরের মাতাল হাওয়া। তারা হাঁটছে বেশ অনেকক্ষণ যাবৎ। সকাল হয়েই গেছে প্রায়। দু একজন মানুষের আনাগোনাও শুরু হয়েছে। এতক্ষণ বেশ ভালো লাগলেও এখন রীতিমতো হাঁপিয়ে উঠেছে তোহা। পা ব্যথা করছে। উপায়ন্তর তিহানের দিকে তাকালো সে। লোকটা নির্বিকার, কোনো রকম অলসতা না নিয়ে অনায়াসে হেঁটে চলেছে। মুঠো বন্দি থাকা ঘামে ভিজে যাওয়া হাতটা নাড়াল তোহা। কাতর কণ্ঠে ডাকল, তিহান ভাই। তিহান ঘাড় ফিরিয়ে তাকাল। মুহূর্তেই দৃষ্টি সরিয়ে বাঁকা হেসে ব্যঙ্গ করে বলল, এটুকুতেই ক্লান্ত? সাধেই কি তোকে ঘরকুনো ব্যাং বলি? মুহূর্তেই চোখের দৃষ্টি আগুন হয়ে গেল তোহার। তিহানের হাতটা ঝাড়া মেরে সরানোর চেষ্টা করে সে উত্তপ্ত কণ্ঠে বলল, আপনি আমাকে বারবার ব্যাং বলেন কেন? আমি কি আপনার মতো বুড়ো নাকি যে সব জায়গায় একা একা ঢিংটিং করে ঘুরে বেড়াবো? খালামনি কে বলে আপনার ঘোরাঘুরি বন্ধ করতে হবে? এক ভ্রু উঁচিয়ে বাঁকা চোখে তাকাল তিহান। তোহার তখনও তার হাত ছাড়ানোর চেষ্টা করছে। সরু চোখে সেদিকটা দেখে নিয়ে একটানে তার হাত ধরে নিজের দিকে টেনে নিল তিহান। চোখে চোখ রেখে বলল, কি বললি? আবার বলতো। সেইম টোনে বলবি ওকে? তোহা থামল। ছাড়ানোর জন্য নাড়াতে থাকা হাতটা নিস্তেজ হয়ে তিহানের হাতের মাঝে আবদ্ধ হয়ে রইল। দৃষ্টি ঘুরাল সে। বিড়বিড় করে বলল, আপনি সত্যি সত্যিই একটা অসহ্য। তবে এরপর আর বেশিক্ষণ চলল না তাদের পদচারণ। একটা রিকশা ডেকে সেটায় তোহাকে নিয়ে উঠে বসল তিহান। শত হলেও প্রেয়সীর পায়ে ব্যথা করছে। প্রেমিক কি তা সহ্য করতে পারে? শুক্রবারের উৎসবমুখর দুপুর। খানিক আগেই শাওয়ার নিয়ে বেরিয়েছে তোহা। পরনে কাঁচা হলুদ রঙের একটা সুতির জামা। চুলগুলো আধভেজা। স্বর্ণালী দাঁড়িয়ে আছে জানলার ধার ঘেঁষে। তার হাতে একটা লাল রঙের বোতল। ভ্রু কুঁচকে কৌতূহলী দৃষ্টি নিয়ে সেটাই উল্টে পাল্টে পর্যবেক্ষণ করে চলেছে সে। কি ওটা আপু? এভাবে দেখছ যে? নানু তো বলল আলতা। ছোট্ট করে ওর দিল স্বর্ণালী। কি বললে? আলতা। বলেই বিছানা থেকে উঠে দাঁড়াল তোহা। স্বর্ণালীর কাছে যেয়ে বোতলটা হাতে নিয়ে মুখ খুললেই লাল রঙে আঙ্গুল মেখে গেল। আতকে উঠল সে। বিরক্তিতে মেজাজ খারাপ হয়ে গেলেও স্বর্ণালীর সামনে তা প্রকাশ না করে চুপচাপ বোতলটা আটকে ওয়াশরুমে যেয়ে হাত ধুয়ে আসল। বাড়ির ছেলেরা এখন বাসায় নেই। সবাই পাঞ্জাবি পরে নানার সাথে মসজিদে গেছে। খালুরাও নেই। সেজন্য তারা দুজন নেমে রান্নাঘরের দিকে গেল। স্বর্ণালীর হাতে এখনো আলতার বোতলটা বিদ্যমান। রান্নাঘরে আফিয়া আতিয়া নানু সবাই আছে। তারা দুজনও বসল। তবে খানিক বাদে সেখানটায় আর মন টিকল না তোহার। একদৃষ্টিতে কিছুক্ষণ পাশের তাকের উপর রাখা বোতলটার দিকে চেয়ে থাকল সে। মনের মধ্য তখন আলতা পরার অদম্য ইচ্ছা জেগে উঠছে আস্তে আস্তে। কাঁঠাল গাছের নিচের বসার জায়গাটায় পা তুলে বসেছে তোহা। তার এক হাতে আলতার বোতল, আরেক হাত লাল রঙে মাখামাখি। হলুদ রঙের জামাকাপড় পর্যন্ত মেখে যাচ্ছে, তবুও আলতা পরার তীব্র জেদ পেয়ে বসেছে তাকে। মূলত এটা কোনো কঠিন কাজ না, তবুও প্রথমবার করার কারণে তা ঠাওর করতে একবারেই অপারগ তোহা। কালো ভ্রু জোড়া কুঁচকে আছে। বাচ্চাদের মতো চেপে রাখা ঠোঁটে বিরক্তির আভাস। এক পর্যায়ে বেশ অনেকগুলো আলতা ঢেলে দেয়ায় তা পায়ের কোনা গড়িয়ে টুপটুপ করে ঘাসের উপর পড়তেই একটা শক্তপোক্ত হাত তার পাটা টেনে নিল। চমকিয়ে তাকাল তোহা। তিহানের পরনে সাদা পাঞ্জাবি।
মাত্রই বোধহয় ফিরেছে সবাই। তিহানের এক হাতে পানির বোতল। আশেপাশে তাকিয়ে পা সরিয়ে নিতে চাইল তোহা। তিহান দিল না। পানির বোতল থেকে পানি ঢালতে ঢালতে আর অপর হাতে আলতাগুলো ডলে ডলে উঠাতে উঠাতে বলল, যেটা পারিস না সেটা করিস কেন? ভরদুপুরে আলতা পরার শখ হয়েছে? ইডিয়ট। তোহার খারাপ মেজাজ আরও বিগড়ে গেল। দাঁতে দাঁত চেপে সে বলল, আপনার কি সমস্যা? আমার পা, আমি আমার হাত দিয়ে পড়ছি, আপনার কি হয়েছে? তোহার রাগত কণ্ঠের বিপরীতে ঠোঁট এলিয়ে হাসল তিহান। ভেজা পাটা রুমাল দিয়ে মুছিয়ে দিতে দিতে তোহার দিকে তাকিয়ে আপাদমস্তক চোখ বুলিয়ে কণ্ঠে হাসির রেশ টেনেই বলল, পড়তে আর পারছ কই হলদে পাখি? বলে তোহার হাত থেকে বোতলটা নিয়ে নিল সে। নিজের হাঁটুর উপর তোহার পা রেখে নিজের একাঙ্গুলে আলতা ভরিয়ে সুন্দর করে নিখুঁতভাবে পরিয়ে দিতে লাগল। কয়েক ফোঁটা গড়িয়ে পড়ল তার ধবধবে সাদা পাঞ্জাবিতে। সেদিকে ভ্রক্ষেপ করল না তিহান। একমনে আলতা পরানোর ধ্যানে নিমজ্জিত সে। হঠাৎই সামনে নিজাম রহমানকে দেখে পিলে চমকে উঠল তোহার। সে এদিকেই এগিয়ে আসছে। তৎক্ষণাৎ তোহা এক ঝটকায় পা সরিয়ে নিতে গেলেও তিহান বাধা দিয়ে বলল, সমস্যা কি? ওরে তোহা ভীত ভীত কণ্ঠে চাপা গলায় বলল, পা ছাড়ুন, নানা আসছে এদিকেই। ও আল্লাহ! নানার কথা শুনেও বিন্দুমাত্র বিচলিত দেখাল না তিহানকে। তোহা তখন মাথা নিচু করে রেখেছে প্রচণ্ড ভয়। লোকটা নির্ঘাত তাকে তুমুল লজ্জায় ফেলবে আজ। এরই মাঝে তাদের একদম কাছাকাছি এসে উপস্থিত হল নিজাম রহমান। চলবে।